ইউ স্টুপিড, সিলি গার্ল, এটা কি করলে তুমি? পাশ থেকে এক অপ্রত্যাশিত 440 ভোল্টওয়ালা ধমকের সম্মুখীন হতেই কেঁপে উঠলাম আমি। তবে ধমক দেওয়াটা নিতান্তই স্বাভাবিক ভেবে ততটা চমকালাম না। ঝিম ধরা মাথাটাতেই জোর খাটিয়ে নড়েচড়ে বসলাম। সত্যি বলতে, জীবনের প্রথম ফ্লাইটেই কোনো অচেনা অজানা ছেলের গা বমি করে ভাসিয়ে দেব ভাবিনি দুঃস্বপ্নেও। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঠিক কি করা উচিত জানা নেই আমার। ফুটবল শরীরটা নিমিষেই তলিয়ে আসতে চাইছে। পাশে বসে থাকা ছেলেটির দিকেও সেভাবে তাকাইনি এখন পর্যন্ত। কি করব, কিভাবে করব, পাশে থাকা ব্যক্তিটির বিপরীতে কি জবাব দেব এই ভেবেই ভয় ছমছম করতে লাগল পুরো শরীর। আমার ঝিম ধরা মাথায় শত চিন্তার অতুল পর্বত গড়ে ওঠার মাঝেই পাশ থেকে আবারও ধমকে উঠলেন মানুষটি। ঝাঝালো গলায় বললেন, হাউ ডেয়ার ইউ! আমার জ্যাকেট নষ্ট করে এখনো চুপ করে বসে আছো? মাথায় কোনো সেন্স নেই? কোনো প্যাসেঞ্জারের গায়ে এসব ইয়াক টাইপ কাহিনী করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে? এবার ভয় ভয় হলেও খানিকটা সাহস সঞ্চার করে মুখ তুলে তাকালাম আমি। গাঢ় কালো বর্ণের স্বচ্ছ একজোড়া চোখ, গালে হালকা চাপ দাড়ি, ঘন তবে পাতলা কুঁচকে রাখা ভ্রু যুগল, কপালে পড়ে থাকা একগুচ্ছ সিল্কি চুল, ডার্ক রেড রঙে মোড়ানো অধর, সাথে কপালের পাশে ছোট্ট একটি তিল। দুধেয়ালতা গায়ে সব মিলিয়ে যেকোনো মেয়েকেই খুন করবার জন্য যথেষ্ট মানুষটি। পরনের ব্ল্যাক শেইডের জ্যাকেটটাও যেন গর্বিত উনার গায়ে লেপ্টে থাকার অধিকারে। আমি কিচ্ছুক্ষণ পলকহীন চোখে চেয়ে রইলাম। মাথাটা ভীষণ ঘুরছে আমার। হয়তো আবারও বমি হবে আশঙ্কা করেই মুখে বা হাত চেপে শটান হয়ে উঠে দাঁড়ালাম আমি। প্রায় সাথে সাথেই এক ছুটে এগিয়ে এলো একজন লেডি কেবিন ক্রিউ। সিটে বসে থাকা ছেলেটির কাছে অনুনয়ে ভরা গলায় ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ ওয়াশরুমে নিয়ে এলেন আমায়। আমার সামনের দুটি সারি পেরিয়ে বসা ছিল রাত্রি। হঠাৎ চেঁচামেচির আওয়াজ পেয়ে সেও ছুটে এলো আমায় ওয়াশরুমে নিয়ে যেতে। আবারও বেসিনে গিয়ে ভেতরের সবকিছু উল্টি আকারে নিঃসরণ করে অবশেষে ক্ষান্ত হলাম। চোখ মুখে বার কয়েক পানির ঝাপটা মেরে টলমলে পায়ে বেরিয়ে এলাম। কেবিন ক্রিউ আমায় দুহাতে সামলে নিলেন, ব্যস্ত গলায় জিজ্ঞেস করলেন, আর ইউ অল রাইট ম্যাম? কোনো রকমে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম আমি। তার এগিয়ে দেওয়া পানির বোতল থেকে কয়েক চুমুক পানি পান করে নিজেকে যথাসম্ভব সামলাবার চেষ্টা চালালাম। আগের থেকে অনেকটা বেটার ফিল হতে লাগল। বাকিটা পথ কেবিন ক্রিউ আর রাত্রি আমায় বেশ সাবধানে নিয়ে এসে সিটে বসিয়ে দিল। তখনকার ছেলেটিকে পাশের সিটে বসে থাকতে না দেখে ভ্রু কুঁচকালাম আমি। তবে খুব বেশি ভাবলাম না। রাত্রির একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ায় ফুটবল শরীরটা অতিমাত্রায় বিরক্তির চরম পর্যায়ে পৌঁছাতে লাগল আমার। সংক্ষেপে সারমর্ম আকারে অনাকাঙ্ক্ষিত উল্টি প্রসেসের আখ্যা দিয়ে সিটে গা এলিয়ে দিলাম। সবটা শুনে রাত্রি এদিক ওদিক তাকাল। আবারও ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, তাজার গায়ে আকামকুকাম করছিস সেই হতভাগা কোথায়? মুখ ফিরিয়ে আবারও একরাশ বিরক্তি নিয়ে তাকালাম আমি। দাঁতে দাঁত চেপে ক্ষীণ গলায় বললাম, বেশি উড়িস না চান্দু, আজ দুজনের সিট পাশাপাশি পড়লে উনার বদলে তোর গায়ে উল্টি করে ভাসিয়ে দিতাম। এখন যা তো, নিজের সিটে গিয়ে বসো। ঠিক আছি আমি। এ কথা বলেই চোখ দুটো বুজে ফুটবল শরীরটা সিটে এলিয়ে দিয়ে মনে মনে নিজেকে হাজারো গালিগালাজ করতে শুরু করলাম। কি এমন দরকার ছিল মাতব্বরি করে ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে যাওয়ার? সেই জার্নি নামক ভয়ঙ্কর পর্যায়ে পড়ে আবারও উল্টি প্রসেস অন্ত হলই। ফার্মেসির ডাক্তারটার ভাষ্যমতে বমির বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ চালানো মেডিসিনটা কি তবে পাশে বসা ছেলেটাকে দেখেই অকেজো হয়ে পড়ল? নাকি গোপন কোনো শত্রুতার বশে প্রতারণা করে বসল আমার সাথে? না, আর ভাবতে পারছি না,
মেজাজটা প্রচণ্ড রকমের বিগড়ে যাচ্ছে আমার। ছেলেটাকে দেখে তো আমার চেয়ে সিনিয়রই বলে মনে হলো। যাই হোক, ভাইয়াটার থেকে ক্ষমা চাইতে হবে আমায়। ঈশ্বর কি বিশ্রী অবস্থা করে ফেলেছি উনার জ্যাকেটটার ভেবেই মেঘের রাজ্য থেকে সোজা ভূপৃষ্ঠে লাফ মারতে ইচ্ছে করছে আমার। আমার হতাশায় নিপীড়িত প্রহরেই সিটের পাশে এসে সরু চোখে তাকালো কেউ। হাতে থাকা জ্যাকেটটা এক প্রকার সিটের এক কোণায় ছুঁড়ে মেরে কোনো রকমে বসল। আমি তৎক্ষণাৎ পাশ ফিরে তাকালাম। নাম না জানা ব্যক্তিটির নিকট ক্ষমা চাইবার উদ্দেশ্যে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, আই এম সো সরি ভাইয়া। অ্যাকচুয়ালি আমি জার্নিতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমার ফার্স্ট ফ্লাইট ছিল এটা, প্লিজ কিছু মনে করবেন না, ইচ্ছে করে করিনি আমি, ট্রাস্ট মি। উনি তপ্ত শ্বাস ফেলে কানে হেডফোন গুঁজে দিলেন। আমায় দেখেও এক প্রকার না দেখতে পারার ভাব নিয়ে সিটে হেলান দিয়ে বসলেন। বুঝতে পারছি না ঠিক কি করা উচিত আমার। ইনি তো কোনো কথা শুনতেই চাইছেন না। তবে মাফ না করা পর্যন্ত মায়ের ভাষ্যমতে ক্ষমা চেয়ে যেতে হবে ধার্য ধরেই বার কয়েক শুকনো ঢোক গিললাম। করুণ চোখে চেয়ে বললাম, ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পারছেন? দেখুন আমি ইচ্ছে করে এমনটা করিনি। আম এক্সট্রিমলি সরি। আবারও এক ঝাঁক নীরবতা। নিশ্চিন্তে চোখ দুটো বুজে সিটে গা এলিয়ে দিয়ে রয়েছেন উনি। যেন পাশে কোনো মানুষ নয় বরং অদৃশ্য কোনো এলিয়েন রয়েছে বিধায় আমার প্রতি বিন্দুমাত্রও হেলদোল নেই উনার। যার দরুন আমার শীতলতম মেজাজটা নিমিষেই বিগড়ে যেতে লাগল। শরীর এমনিতেই ভালো নেই, সাথে মেজাজটাও নিজের জায়গায় ঠিক না থাকায় আমার জিহ্বা সংযত রাখা অতিশয় দুষ্কর হয়ে পড়ল। কানে হেডফোন গুজে ভাবলেশহীনভাবে বসে থাকা মানুষটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। কোমরে এক হাত রেখে অপর হাত দিয়ে টেনে হেডফোনটা খুলে ফেলে দিলাম উনার কান থেকে। মুহূর্তেই চোখমুখ লাল করে তাকালেন উনি। তার বিন্দুমাত্রও তোয়াক্কা না করে বলে উঠলাম, সমস্যা কি আপনার? এতক্ষণ যাবৎ যে আপনার কাছে মাফ চেয়ে যাচ্ছি তাতে কি নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভেবে ফেলেছেন আপনি? শুনে রাখুন, আমি সরি বলেছি, ভুল করেছি। আমার সরি আমি ফিরিয়ে নিলাম। আপনার মতো মানুষের কাছে মাফ চাওয়া তো দূর, উল্টে আরও ইচ্ছে করে বমি করে ভাসিয়ে দেওয়া উচিত মি সাদা বিলাই। উনি রাগে ফোঁসফাস করতে করতে রক্তচক্ষু নিক্ষেপ করলেন। দাঁত কটমট করে বললেন, ইউ ডাফার, হোয়াট ডিড ইউ সে? একে তো দোষ করেছ, তার উপর গলাবাজি করতে লজ্জা করছে না? কিছু বলছি না ভেবে কোথায় শুকরিয়া আদায় করবে তা না উল্টে তেজ দেখাচ্ছ? এত সাহস! এত না! বসে থেকে ঝগড়া করাটা ঠিক সুবিধের ঠেকেছে না। উনাকে সাইজ করতে দাঁড়িয়ে ঝগড়া করতে হবে ভেবেই চটজলদি দাঁড়িয়ে পড়লাম আমি। ঝাঝালো গলায় আঙুল তুলে বললাম, যা করেছি বেশ করেছি। আপনার সাথে এমনটাই করা উচিত। আর সাহসের দেখেছেনই বাকি। আমি চাইলেই আবারও কাপড় নোংরা করে ফেলতে পারি আপনার। এবার ধৈর্য রাখতে না পেরে সিট ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন উনিও। তবে কিছু বলার পূর্বেই দৌড়ে এলেন দুজন কেবিন ক্রিউ। আশেপাশে চেয়ে যা বুঝলাম তাতে নিজেকে এলিয়েন বই কিছু মনে হলো না আমার। সিটে বসা প্রায় প্রতিটি প্যাসেঞ্জারই আমার দিকে ড্যাবড্যাব করে চেয়ে আছেন। এর মধ্যেই আবারও হন্তদন্ত হয়ে সিট ছেড়ে ছুটে এলো রাত্রি। তৎক্ষণাৎ এক হাতে আমার মুখ চেপে ধরল, পরবর্তীতে কোনো ভুলভাল বাক্যালাপের সন্দেহে। কেবিন ক্রিউদের মাঝে দুজন সাদা বিলাইটাকে সিটে বসতে অনুরোধ করলেন। তাদের মাঝে একজন অপরাধী গলায় বললেন, উই আর সো মাচ সরি স্যার। আমরা বুঝতে পারিনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আর 7 মিনিটের মধ্যেই ল্যান্ড করব আমরা। প্লিজ স্যার, বি প্যাশেন্স। আপনি চাইলে ওই দিকের সিটটায় বসতে পারেন।
লেফট সারির এক কোনায় সিট খালি ছিল। উপরিউক্ত কথাখানা আওড়ে কেবিন ক্রিউ হাতের ইশারায় সিটটা দেখালেন উনাকে। রাত্রি এতক্ষণ যাবৎ আমায় সামলাবার তাগিদে ব্যস্ত ছিল। সামনে থাকা সাদা বিলাইটার দিকে হঠাৎ নজর ফেলতেই বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। উত্তেজনায় রীতিমতো কম্পনের সৃষ্টি হল তার শরীরে। চাপা আর্তনাদে দুহাতে মুখ চেপে ধরে বলল, সাদমান শাহরিয়ার নিবিড়। ও মাই গড ভাইয়া, আপনি? ভাইয়া ভাইয়া, ওয়ান অটোগ্রাফ প্লিজ। বলেই চটজলদি নিজের হ্যান্ডব্যাগ থেকে নোটপ্যাড এবং কলম বের করতে নিল রাত্রি। নিবিড় না শিবির যাই হোক, তার কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে উঠল। কেবিন ক্রিউয়েরা রাত্রিকে থামিয়ে বললেন, ম্যাম, এখন অটোগ্রাফ নিতে চাইবেন না প্লিজ। ল্যান্ডিং শেষে এয়ারপোর্ট থেকে বেরিয়ে উনার সাথে না হয় দেখা করবেন। স্যার আগেই বলেছেন পুরো ফ্লাইটে যেন কেউ উনাকে নিয়ে গ্যাদারিং কিংবা অটোগ্রাফ না চান। নিমিষেই মুখটা চুপসে এলো রাত্রির। আমি অবাক চোখে চেয়ে তার উদ্ভট সব কাণ্ডকারখানা দেখছিলাম এতক্ষণ। কোনো কিছু মাথায় ঢোকা তো দূর, মাথার আশেপাশে দিয়েও যাচ্ছে না আমার। কে এই ছেলে? উনার থেকে অটোগ্রাফি বা নিতে হবে কেন? এভেবেই মাথাটা পূর্বের তুলনায় আরও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করেছে আমার। আমি ভ্রু কুঁচকে রাত্রির বাহু চেপে ধরলাম। চাপা গলায় বললাম, মাথার কয়টা তার ছিঁড়ছে তোর? এই বদমেজাজি সাদা বিলাইটার থেকে অটোগ্রাফ চাইছিস কোনো হিসেবে তুই? রাত্রি কিছু বলবার পূর্বেই বাঁকা হাসলেন উনি। নিজের সাথে করে আনা ট্রাভেলিং ব্যাগটা কাঁধে উঠিয়ে চোখে সানগ্লাস লাগাতে লাগাতে রাত্রির উদ্দেশ্যে বললেন, যেহেতু তোমরা আমার জুনিয়র সো তুমি করেই বলছি। আমি কে তা তোমার স্টুপিড ফ্রেন্ডকে ভালোমতো বুঝিয়ে দিও কেমন? এনডিইউ যাচ্ছ তো রাজশাহীতেই। কপাল ভালো যে কিছু বললাম না, বাট ফার্দার যদি কখনো আমার সামনে পড়েছ দেন সাবধান। শীতল কণ্ঠে আমায় সম্মুখে হুমকি দিয়ে আবারও বাঁকা হাসলেন সাদা বিলাইটা। পূর্বের সিট ত্যাগ করে ফাঁকা সিটটায় গিয়ে বসেই চোখ দুটো বুজে নিলেন। আমাদের দুজনকেই কেবিন ক্রিউয়েরা মিলে আবারও বসিয়ে দিলেন সিটে। তাদের মাঝে একজন আমায় উদ্দেশ্য করে বললেন, ম্যাম, ফ্লাইটে এসব কি শুরু করেছেন আপনি? নিবিড় স্যারের সাথে ঝগড়া করছেন? এমনিতেই আপনি সিক, আর কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। নিজেদের প্রবলেমস বাহিরে গিয়ে দেখে নেবেন, ফ্লাইটে নয়। আমি চোখ মুখ কুঁচকে মুখ ফুলিয়ে বসলাম। রাগে দুঃখে থরথর করে কাঁপছে পুরো শরীর। নিজের চুল ছিঁড়ে নিজেরই টাক হতে মন চাইছে এবার। কোনো লাট সাহেবের ব্যাটা এই নিবিড় নানিব বা আল্লাহ মালুম। তাকে এতটা প্রায়োরিটি দেবার কি আছে? দেখতে হ্যান্ডসাম বলেই কি এতটা খাতিরদারি? আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? এই কেবিন ক্রিউগুলো না বড্ড ছাচড়া স্বভাবের। ছেলে দেখলেই পাখনা মেলে উড়তে শুরু করে যেন। আমার উদ্ভট সব ভাবনার মাঝেই ঘোর কাটল রাত্রির। আমায় ঝাঁকিয়ে আমোদিত গলায় বলল, দোস্ত, আমার না বিশ্বাসই হচ্ছে না ফেমাস ড্যান্সার সাদমান শাহরিয়ার নিবিড় কিনা আমাদের সাথে একই ফ্লাইটে রাজশাহী যাচ্ছে। আবার মিষ্টি সুরে কথাও বলেছে। উফ। আর তুই কিনা আস্ত একটা বোকার হদ্দ, উনাকে তো চিনিসই না, বরং না বুঝে উনার গায়ে উল্টি করে দিলি। শেম অন ইউ অনন্যা। নিজের রাগটাকে যথাসম্ভব সংযত করলাম আমি। একজন স্টার হলেই কি যে কারো মাথা কিনে ফেলবেন উনি? আমি মানুষটা যে ভুল করেও দোষটা স্বীকার করলাম তা বিন্দুমাত্র এফেক্ট ফেলল না উনার ওপর। এতটা রুড মানুষ হয় কিভাবে? এসব ভাবতে ভাবতেই আর চোখে আবারও এক পলক উনার দিকে তাকালাম আমি। চোখ দুটো বুজে সিটে হেলান দেওয়া অবস্থায় কি নিষ্পাপী না লাগছে উনাকে। অথচ ভেতর থেকে মানুষটা যে এতটা রুড তা বোঝার ক্ষমতা হয়তো কারোরই হবে না আপাত দৃষ্টিতে দেখতে গেলে। দেখতে দেখতেই অপেক্ষার প্রহর পেরিয়ে এলো।
সিট বেল্ট টাইটলি বেঁধে বসা আমিটা অবশেষে স্বস্তির শ্বাস ফেলল। প্লেন ল্যান্ড করা মাত্রই জনে জনে নিজেদের ব্যাগ, ব্রিফকেস নিয়ে যথারীতি নেমে যেতে লাগল। যাত্রীদের তুমুল ভিড় ঠেলে আগেভাগেই নামতে স্পেস দেওয়া হল সোকোল্ড সুপারস্টার সাদমান শাহরিয়ার নিবিড়কে। তার পিছু পিছু রাত্রিও যেতে নিতেই হেঁচকা টান মেরে থামালাম তাকে। চোখমুখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে নিজের ভারী ভারী ব্যাগগুলো অগত্যাই শাস্তিস্বরূপ উঠিয়ে দিলাম পিঠে। সিট ছেড়ে সব ব্যাগ ঠিকঠাক নিয়ে বের হবার পূর্ব মুহূর্তই চোখ আটকে গেল সেই জ্যাকেটটার ওপর, যেটাই উল্টি করে ভাসিয়েছিলাম আমি। তখন পানি দিয়ে ওপর থেকেই কোনোরকমে ওয়াশ করে জ্যাকেটটা সিটের এক কোণায় ফেলে রেখেছিলেন উনি। যাওয়ার সময় নেওয়ার কথা হয়তো ভুলে গেছেন কিংবা ইচ্ছে করেই নেননি। আমি কিছুক্ষণ ভ্রু কুঁচকে ভাবনার অতল গহ্বরে ডুব দিলাম। অতঃপর কি মনে করে জ্যাকেটটা তুলে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে পুরে নিলাম রাত্রির অগোচরেই। আমার বমির জন্যই তো এত অবহেলা জ্যাকেটটার, তাই না? তবে আমার কাছেই থাক। আর যাই হোক, উনার মতো কর্কশ ব্যক্তির ব্যক্তিত্বের শিকার হয়ে জ্যাকেটটা কেন শাস্তি পাবে? কাঁধে করে বয়ে আনা তুমুল ভারী ব্যাগটা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে দরজার পাশে নামিয়ে রাখলাম। সূর্যের চরম উত্তাপে ফুরবল শরীরটা ক্রমান্বয়ে শক্তিহারা হয়ে চলেছে আমার। রাত্রির শরীরটাও ঠিক চলছে না। আমার ভারী দুটো ব্যাগের মাঝে একটা নিজের আন্ডাবাচ্চা টাইপ ব্যাগগুলোর সাথে অগত্যাই টেনে টুনে আনতে হয়েছে তাকে। বেচারির কপালটা তাও একটু যা ভালো হতো, তাতেও বাম হাত ঢুকিয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি আমি। প্রথম দিনই মেসে যেতে না দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল নামক ভয়ঙ্কর অস্ত্রটাকেই ব্যবহার করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। দরজার বাহিরে দাঁড়িয়ে রাত্রির ব্যাগ থেকে পানির পটটা কয়েক ঢোকেই নিঃশেষ করে গলা ভেজালাম আমি। কলিং বেলে চাপ দিব কি দিব না এই ভেবেই নিজের বাচ্চা টাইপ মস্তিষ্কটা জট পাকিয়ে কুপোকাত হবার পর্যায়ে এসে পৌঁছেছে যেন। রাত্রির চোখে মুখে চরম বিরক্তির ছাপ। তখন তার সোকোল্ড ক্রাশের সাথে সাক্ষাৎ করতে না দিয়ে টেনেটুনে বাড়ি বয়ে আনার পর দরজার বাহিরেই থামিয়ে রাখায় বড্ড বিরক্ত হয়ে পড়েছে সে। তার ক্লান্ত চোখে বিস্ফোরণের আভাস পেয়ে জিহ্ব দিয়ে ঠোঁট ভেজালাম আমি। কলিং বেলে দুবার চাপ দিয়ে নড়েচড়ে দাঁড়ালাম। রাত্রি সামান্য সরে দাঁড়ালো, হয়তো লজ্জা কিংবা অন্য কোনো অনুভূতিতে পিষ্ট হয়ে। দুবার কলিং বেল চাপার পরও কারো আগমন না ঘটায় কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফুটে আছে আমার। আবারও কলিং বেলে চাপ প্রয়োগ করতে হাত উঠানো মাত্রই দরজায় খট করে আওয়াজ হল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলল এই ভেবেই মুখে দুষ্টু হাসি ফোটালাম। ভেতর থেকে ভাইয়ার অলস মুখশ্রী দৃষ্টিগোচর হতেই তাকে ভয় পাইয়ে দেবার উদ্দেশ্যে ভাউ করে চেঁচিয়ে উঠলাম অগত্যাই। তবে ভাইয়ার কোনো হেলদোল দেখা গেল না। ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে কিছুক্ষণ আমায় দেখে নিয়ে বলল, ভাই, তোগো কি শর্মলজ্জা বইলা কিচ্ছু নাই? রাতে তো বিনা দাওয়াতেই আছোস, এখন আবার দিনেও আসতে হলো তোদের? যা তো যা, সূর্যের আলোয় দিনে ভয় পাইতাম না পেতনি কোথাকার। আমরাত্রি দুজনেই বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকালাম। ভাইয়া ঘুম থেকে উঠে এসেছে বুঝতে সমস্যা না হলেও তার মাথার ঠিক ছেঁড়া তারগুলোর হিসেব করতে পারলাম না। দরজা পুনরায় লাগিয়ে দেবার পূর্বেই চটজলদি ঘরে ঢুকে পড়লাম দুজনেই। ভাইয়ার পিঠে জোরে সোরেই একটা কিল বসিয়ে দিয়ে বললাম, কয় লিটার গাঁজা খাইছিস তুই ভাইয়া, যে নিজের বোনকে চিনতে পারতেছিস না? অগ্নি ভাইয়া গোলগাল চোখ করে ঘাড় ঘুরালো। বার কয়েক চোখ ঘষে নিয়ে পিটপিট করে তাকালো। সাথে সাথেই এক উড়নচণ্ডী টাইপ জাম্প মেরে সোজা গিয়ে বসল সোফার ওপর। আম্মু আব্বুর নাম করে চিৎকার দিতে দিতে বলল, ওমাগো আব্বাগো আম্মু আব্বু, দেখো তোমাদের ভ্যাম্পায়ার বাচ্চাটা আকাশ থেকে পড়ে সোজা বাসায় চলে আসছে। আম্মু! ভাইয়ার গলা ফাটাইন না মার্কা চিৎকারে হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে এলেন মা জননী।
আমায় দেখেই এক প্রকার ছুটে এসে জড়িয়ে ধরলেন। গালে, মুখ কপালে নিজের স্নেহভরা অধর স্পর্শ করিয়ে বললেন, কেমন আছিস তুই মা? ঢাকা থেকে এতদূর পথ একা এলি কি করে? আমাদের একবার জানাবি তো নাকি? যদি কোনো বিপদাপদ হয়ে যেত। আমি ঠোঁট উল্টে আম্মুর কাঁধে মাথা রাখলাম। আহ্লাদি গলায় বললাম, উফ আম্মু নেগেটিভ চিন্তা করে কি তুমি 5 টাকা পাও? একটু পজিটিভ মাইন্ডেও ভাবতে শেখো প্লিজ। আর আমি তো একা আসিনি, উইয়ে রাত্রি। যার কথা ফোনে বলেছিলাম ওর সাথে এসেছি। আম্মু আমায় ছেড়ে রাত্রির দিকে তাকালেন। রাত্রির মিষ্টি গলায় দেওয়া সালামের জবাব দিয়ে দুজনকেই সোফায় এনে বসালেন। ভাইয়া এখনো ক্যাঙ্গারুর ন্যায় বসা, আমাদের দেখে কোথায় ঘরে এনে বসাবে তা না ভূত দেখার মতো চমকে উঠার দরুন খানিক বকুনিও খেলো আম্মুর। আমায় খুঁটিয়ে খুঁটিয়ে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে অবশেষে মুখ খুলে ভাইয়া বলল, দেখ বইন, আমার কোনো দোষ নাই। তোর রোগাপাতলা উল্টাউল্টি টাইপ ফেস দেখে চিনতে না পারাটা খুবই স্বাভাবিক ছিল। এখন সত্যি করে বল তো রাস্তায় কবার উল্টাইছিস? ভাইয়ার সন্দিহান চোখের সম্মুখীন হয়ে রাত্রির হাত খামচে ধরলাম আমি। তখনকার ঘটনাটা ধামাচাপা দেবার তাগিদে আমতা আমতা করে বললাম, উল্টাইতে যাব কেন আমি? তোর কি মনে হয় আমি তোর মতো গবেট? এত জায়গা ঘুরে ভার্সিটি এক্সাম দিলাম আর এখন মহাশয় জিগায় কবার উল্টাইছি? হা! অগ্নি ভাইয়ার চোখমুখের ভাবমূর্তি পরিবর্তন হল না। আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল সে। আবারও দৃঢ় গলায় বলল, আমাকে শিখানোর মতো এত পাকা তুই আজীবনেও হতে পারবি না অনু। জার্নি করার ভয় ভার্সিটি এক্সাম যে মাত্র তিনি জায়গাতেই দিয়ে ক্ষান্ত হয়েছিস তা অজানা নয়। তোর ভাগ্য ভালো, রাজশাহী চান্স পাইছিস, না হলে ন্যাশনাকে পড়তে লাগায় দিতাম বন্টু। এখন বল, আগের মতোই কারো উপর করছস নাকি পলিথিন নিছস? বুঝলাম এই ডিটেকটিভ টাইপ মায়ের পেটের ভাইয়ের থেকে এত সহজে মিথ্যে বলে পার পাওয়া যাবে না। তাই আধা সত্য এবং আধা মিথ্যের বেড়াজালে পিষ্ট হয়ে বললাম, সেকেন্ডটা। ভাইয়া হাসতে হাসতে আমার মাথায় টোকা মেরে পালালো। আম্মুর কাছে জানতে পারলাম, আব্বু এখনো অফিসে। তাই আর অপেক্ষা না করে আমি রাত্রি দুজনেই যে যার মতো ফ্রেশ হয়ে নিলাম। খাবার টেবিলে বসে হঠাৎ ভাইয়ার মিটিমিটি হাসি দেখে সন্দেহ হল ভীষণ। যার দরুন ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, সমস্যা কি? এভাবে মুচকি মুচকি হাসতেছিস কেন তুই? মন মে লাড্ডু ফুটা? আমার কথায় ফিক করে হেসে ফেলল আম্মু রাত্রি। ভাইয়া সরু চোখ চেয়ে চিকেনে কামড় বসিয়ে বলল, দিল্লিকা লাড্ডু নাকি রসগোল্লা তা একটু পরই বুঝতে পারবি। আমিও আর কথা বাড়ালাম না। ভাইয়ার সাথে বেশি কথা বলা মানেই ফাউল সব যুক্তির সম্মুখীন হয়ে মাথায় যেটুকু ঘিলু আছে তাও আইসক্রিমের মতো গলিয়ে ফেলা। এই ভেবেই চুপচাপ খেয়ে উঠলাম সবাই। সোফায় বসে নিজেদের মাঝেই ভার্সিটির প্রথম দিন নিয়ে তোড়জোড় প্ল্যানিংয়ে নেমেছি দুই বান্ধবী। পাশেই ভাইয়া নেট থেকে কিছু গানের লিরিক্স নামিয়ে মনে মনেই আওড়ে চলেছে। আমাদের অতি ব্যস্ত মুহূর্তেই ফোনটা আবারও হাতে নিয়ে সূক্ষ্ম চোখে কিছু একটা দেখল অগ্নি ভাইয়া। চটজলদি মেইন গেটটা হালকা করে খুলে দিয়ে একপাশে গিয়ে আড়ালে দাঁড়াল। আমায় হাতের ইশারায় নিকটে ডেকে ফিসফিসিয়ে বলল, অনু জলদি আয়, তাড়াতাড়ি। আমি কপালে ভাঁজ ফেলে ঠোঁট বাঁকালাম। রাত্রির হাত ধরে ওকেও সাথে নিয়ে দরজার একপাশ গিয়ে দাঁড়ালাম। অগ্নি ভাইয়ার ইশারা মোতাবেক বাহিরেই দৃষ্টি নিক্ষেপ করে রইলাম একরাশ কিউরিওসিটি নিয়ে। বেশ কিছুক্ষণ যাবার পর হঠাৎ একটা হোয়াইট কালারের কার মেইন গেট দিয়ে বাগানের ভেতরে প্রবেশ করে ব্রেক কষল। আড়াল থেকেই আমার চোখের দৃষ্টি ক্রমান্বয়ে সরু সাথে আগ্রহী হয়ে এল। দরজার গেট খুলে একজোড়া চেনা পায়ের বহিঃপ্রকাশ ঘটতেই চোখে একরাশ চমক ফুটে উঠল আমার।
বিস্ময় রাত্রির ডান হাতটা চেপে ধরলাম আমি। গাড়ি থেকে বেরিয়ে ডোর বন্ধ করে নিজের ব্রাউন সিল্কি চুলগুলোর মাঝে হাত চালালো রুশো ভাইয়া। গ্লাসে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে পরনের পিঙ্ক কোটটার কলার ঠিকঠাক করে বুক ভরে এক তীব্র শ্বাস টানল। দুহাত মেলে সতেজতায় ভরা কণ্ঠে বলল, ওয়েলকাম টু মাইসেলফ দ্য ওয়ান এন্ড অনলি প্রাঙ্ক কিং রুশো রেহনেওয়াজ। চিৎকার করে কথাটা বলেই এদিক ওদিক আর চোখে চেয়ে ধাপ ফেলে এগিয়ে আসতে লাগল রুশো ভাইয়া। তবে ভাগ্য সহায় হল না তার। এত ফিটফাট হয়ে স্টাইল মেরে আসার পথেই কাকনামি ফ্রি পটি সার্ভিস সোজা কোটের বাম সাইডে নিজের মহামূল্যবান পটি ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়েই আকাশ পানে উড়ে চলল। রুশো ভাইয়া চোখমুখ কুঁচকে সানগ্লাসটা চোখ থেকে খুলে কাকের পটির ওপর নিজের অসহায় দৃষ্টি নিক্ষেপ করল। কপাল চাপড়াতে চাপড়াতে অবশেষে উড়ে চলা কাকটার দিকে চেয়ে আহত কণ্ঠে বলল, চাল কই নেহি। তুই আমার নিত্যদিনের সঙ্গী সেটা জানি, বাট আজকেও তোর বন্ধুত্বের কর্তব্য পালন করতে এই আমার উপরেই নিজেই লিকুইড পটি সেরে ফেলতে হল। মানসম্মান চিবিয়ে চিবিয়ে খাওয়ার তো কিছুই আর বাদ রাখলি না। এ কথা শোনার পর আর শত চেষ্টা করেও হাসি থামিয়ে রাখতে পারলাম না কেউই। অগ্নি ভাইয়া হাসতে হাসতে গেইটের কাছেই বসে পড়েছে। রাত্রিও মন খুলে হাসতে চাইছে, কিন্তু কে কি ভাববে না ভাববে এই ভেবেই নিজের সর্বশক্তি দিয়ে হাসি থামানোর যুদ্ধে নেমে পড়েছে সে। আর আমার কথা না হয় নাই বললাম, এতদিন বাদে রুশো ভাইয়াকে দেখে যেখানে ঝাপটে ধরবার কথা ছিল সেখানে তার প্রাণপ্রিয় বন্ধু কাওয়ার টয়লেট করা দেখে হাসির ফোয়ারা নিষ্পেষিত করে ফেললাম অবশেষে। রুশো ভাইয়া হঠাৎ নিকটেই সমস্বরে গলা মিলিয়ে হাসির শব্দ শোনা মাত্রই চমকে ফিরে তাকাল। সারপ্রাইজ দেবার পূর্বেই আমাদের এভাবে দেখে ঠোঁট উল্টিয়ে মিনমিন করে বলল, লে হালুয়া। প্রেস্টিজ ধুয়েমুছে হুয়া এক বাটি ফালুদা। ক্যাম্পাসের এক কোনায় নিজের গালে নিজেই একের পর এক থাপ্পড় মেরে চলেছি। ব্যাপারখানা বড়ই অদ্ভুত হলেও উপায় না পেয়ে এমন চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে নিজের গালটাকেই লাল বানাতে হচ্ছে আমায়। এমনটা কিন্তু নয় যে আমি কোনো ভুল করে অতঃপর নিজের ওপর নিজেই ক্ষিপ্ত হয়ে এরকম উদ্ভট কাহিনী বাঁধিয়েছি। তেমন হলে দুটো থাপ্পড়ই যথেষ্ট ছিল। এটা কোনো ভুলের অনুশোচনা টাইপ থাপ্পড় নয়, এই থাপ্পড় কোনো মহামূল্যবান ব্যক্তির শাস্তি স্বরূপ থাপ্পড়। ভার্সিটির প্রথম দিন একটি শিক্ষার্থীর জীবনে এক নতুন অধ্যায় স্বরূপ। এই দিনটির জন্য হাজারো জল্পনা কল্পনা সাজিয়ে প্রত্যেকের মতোই আমি এবং রাত্রিও হয়েছিলাম উদ্বিগ্ন। কত শত প্ল্যানিংয়ে মুখরিত করেছিলাম চারিপাশ। অথচ এই দিনটিই আমার জীবনের সবথেকে নিকৃষ্টতম দিন হয়ে দাঁড়াবে তা আগে জানা থাকলে নির্ঘাত ইন্টারমিডিয়েট পর্যন্তই পড়াশোনা থামিয়ে রাখতাম আমি। তো চিন্তাধারা মাফিক আমাদের রাজশাহী ফেরার 4 দিনের মাথায় ভার্সিটির ক্লাস শুরুর ডেট ফিক্সড করে জানিয়ে দেওয়া হয়েছিল। রাত্রিকে মেস থেকে পিক করে নিজের ভার্সিটি যাওয়ার পথে ভাইয়াই নামিয়ে দিয়েছিল আমাদের। সাথে আগেভাগেই ওয়ার্ন করে দিয়েছিল কোনো আকামকুকাম করা থেকে সাবধান থাকতে। ছিলামও তাই। নতুন নতুন সবার সাথেই পরিচিত হচ্ছিলাম। বেশ ভালোই কাটছিল সময়। আমাদের নবীনদের বরণ করবার উদ্দেশ্যে ক্যাম্পাসের মিডিলে ছোট করেই একটি স্টেজ বানানো হয়েছিল। সকল নিউ কামারদের জন্য বরাদ্দ ছিল একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক। প্রফেসর এবং ভার্সিটির 2জন সিনিয়র ফুল উপহারের দায়িত্ব নিয়োজিত ছিলেন। আমি রাত্রি ভার্সিটির সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি ঘুরে ঘুরে দেখবার চক্করে স্টেজ থেকে বেশ খানিকটা দূরেই চলে গিয়েছিলাম। নাম অ্যানাউন্সমেন্ট করার সময় একবারের বেশি দুবার কানে পৌঁছতেই কান খাড়া করে ছুট লাগিয়ে পৌঁছাই দুজনেই। রাত্রি প্রথমে গিয়ে প্রফেসরের হাত থেকে ফুল নিচ্ছিল। পেছনেই ঘাড় ঘুরিয়ে আরেকজন প্রফেসরের সাথে কথা বলছিল বেশ লম্বা গর্ণের কেউ। আমি সিরিয়ালে দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে যাচ্ছিলাম।
বেশ কিছুক্ষণ যাবতই লক্ষ্য করছিলাম একটা ক্যারেক্টারলেস মশা আমায় যখন তখন চুম্মা থুককু হুল ফুটিয়ে দিয়ে উড়াউড়ি করছিল। তার রক্ত খাওয়ার সম্মিলনে ব্যাঘাত ঘটিয়ে নড়াচড়া করার এক পর্যায়ে মশাটি উড়ে গিয়ে বসে সেই ঘাড় ঘুরিয়ে রাখা ছেলেটির গালের ওপর। সত্যি বলতে তখন নিজের সেন্সে ছিলাম না আমি। মেজাজ প্রচণ্ড রকমভাবে বিগড়ে যাওয়ায় আউট অফ মাইন্ড হয়ে মশাটাকে ভর্তা বানাবার উদ্দেশ্যে সোজা ছেলেটির গালে চাপড় বসিয়ে দিয়েছিলাম। সাথে সাথেই থমকে দাঁড়ায় কোলাহলপূর্ণ পরিবেশ। প্রফেসরেরা সহ উপস্থিত প্রতিটি সদস্যই গোলগাল চোখ নিবন্ধন করে আমার ওপর। এদিকে মশাটার জান কবজ করার খুশিতে পৈশাচিক আনন্দ পাওয়া আমিটাকেও ভেঙচি কেটে ফুসফস করে পালিয়ে যায় মশাটাও। আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে ভয়ার্ত চোখে তাকাই চাপড় মেরে দেওয়া মানুষটির দিকে। বেশ কিছুক্ষণ একইভাবে নিশ্চুপ হয়ে থেকে হঠাৎ করেই নিজের রক্তাক্ত চক্ষু নিক্ষেপ করে বসেন তিনি আমার ওপর। প্রায় সাথে সাথেই ভয়ে আতকে উঠে প্রায় স্টেজ থেকে পড়েই যেতে নিয়েছিলাম আমি। রাত্রি চটজলদি বাহু চেপে সামলে নেওয়ায় নির্ঘাত বাঁচাকুচা প্রেস্টিজটার ফালুদা হওয়া থেকে রক্ষা পেয়েছিলাম। অনাকাঙ্ক্ষিত কাউকে সেই মুহূর্তে চোখের সামনে দেখে চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা হয়ে পড়ে আমার। ইনি নাকি ফেমাস ড্যান্সার। তবে ভার্সিটিতে কি করছেন এই ভেবেই মাথাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভনভন করতে শুরু করে। পাশাপাশি নিস্তব্ধতায় মোড়ানো পরিবেশটা হঠাৎ করেই পূর্বের তুলনায় বর্গ আকারে চেঁচিয়ে মার্কেট পাবার উদ্দেশ্যে যেন ছুট লাগায়। রাগে থরথর করে কাঁপতে থাকা সাদা বিলাইয়ের বিপরীতে সেই মুহূর্তে ঠিক কি জবাব দেওয়া উচিত তা জানা ছিল না আমার। যার দরুন প্রফেসরদের বিস্ময়মাখা চাহনিকে সাক্ষী রেখেই আমতা আমতা করে বলে ফেলি, আসলে হয়েছে কি ভাইয়া, আপনি তো জানেন দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আর দিনের বেলায় তো এডিস মশাই কামড়ায়, তাই তো আপনাকে ডেঙ্গুর লম্বা লম্বা হাত থেকে বাঁচাতেই গালে থাপ্পথুককু হাত দিয়ে মশাটা মেরে দিয়েছি আর কি। বিপরীতে কিছু বলেননি উনি। ততক্ষণে জনে জনে হাতে মোবাইল নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় নেমে পড়েছে যেন। নিবিড় ভাইয়া পরিবেশ প্রতিকূলে বুঝেই জোরপূর্বক হেসে স্যারদের নিশ্চিন্ত থাকতে বলে আমার দিকে আবারও ফিরে তাকান। দাঁতে দাঁত চেপে চাপা গর্জনে বলেন, ইউ স্টুপিড, তোমায় তো আমি পড়ে দেখে নিচ্ছি। এ কথা বলেই স্টেজ থেকে নেমে পড়েন উনি। উনার পিছু পিছু অন্যান্য স্টুডেন্টরাও যেতে নিতেই দুজন কালো পোশাক পরিহিত ভদ্রলোক হাত দেখিয়ে থামিয়ে দেন তাদের। উনি স্থান ত্যাগ করতেই করুণ চোখে তাকাই আমি প্রফেসরদের পানে। রাত্রি কোথায় কিছু একটা বলে আমায় বাঁচিয়ে দেবে তা না, সেই অদৃশ্য লেজ বিশিষ্ট সাদা বিলাইকে দেখেই ফিউজ উড়ে গিয়েছিল তার। এই ফাঁকে স্যারেরা হাত দেখিয়ে বাকি স্টুডেন্টসদের শান্ত হতে বলেন। এটা নিতান্তই একটা এক্সিডেন্ট মাত্র এই বুঝো দিয়েই থামিয়ে রাখেন সকলকে। আমি ঠোঁট উল্টে অসহায় দৃষ্টিতে আশরাফুল নামক দাড়িওয়ালা এবং টুপি পরিহিত স্যারের দিকে তাকাই। সেই মুহূর্তে উনাকেই একটু নরম এবং সুবিধা টাইপ ঠেকায় মিনমিন করে বলি, সরি স্যার, আমি তো স্রেফ উনার উপকার করতে চেয়েছিলাম। এরকম একটা সিচুয়েশনে ক্রিয়েট হয়ে যাবে ভাবিনি সত্যি। আশরাফুল স্যার ব্যাপারখানা নিউজ হয়ে যাবার ভয় এক প্রকার হেসে উড়িয়ে দেবার চেষ্টা চালান। এই নিয়ে যত মাথা ঘামানো হবে ততই বেশি কথা উঠবে বুঝতে পেরে সেখানেই ঘটনাটির ইতি টেনে আবারও পূর্বের শিডিউল অনুযায়ী শুভেচ্ছা জানানো কার্যক্রমে ব্যস্ত হন। আমি চোখমুখ কুঁচকে কোনোরকমে ফুলের স্টিক হাতে নিয়েই রাত্রিকে টেনে এনে নেমে পড়ি স্টেজ থেকে। রাত্রি উত্তেজনায় এক প্রকার লাফাতে শুরু করে তক্ষুনি। সুপারস্টার সাদমান শাহরিয়ার নিবিড় কিনা আমাদের ভার্সিটিরই একজন স্টুডেন্ট, ব্যাপারটা হজম করতেই তার লেগে যায় আধ ঘণ্টা মতো। এদিকে আমি আল্লাহ আল্লাহ করে গুটি গুটি পায়ে এক কোনায় গিয়ে সকলের দৃষ্টির আড়াল হবার চেষ্টা চালাই। তবে উইয়ে আমার ছেঁড়াফাটা কপাল। ঠিক যেখানেই বাঘের ভয়,
সেখানেই সন্ধে হয় টাইপ ধাঁধায় ফেলে আমায়। সাদা বিলাইটার মুখের সামনে পড়তেই এক লম্বা রেখা বিশিষ্ট বাঁকা হাসির রেশ ঠোঁটের কোণায় ফুটিয়ে তোলেন তিনি। আর তারপর কি হয়েছে তা তো দৃশ্যমানই। গুনে গুনে নিজের গালে নিজেকেই 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছেন উনি আমায়। তাতে সঙ্গ দিয়েছেন উনার কিছু চেলাপেলাও। সূর্যের প্রখর রোদে ঘাসে মোড়ানো মাঠটা যেন দর্পণ না হয়েও আলো প্রতিফলনে ব্যস্ত। আকাশে থেকে থেকেই অন্যান্য পাখিদের তুলনায় দ্বিগুণ উচ্চতায় উড়ে বেরোচ্ছে একটা দুটো চিল। সারিবদ্ধ গাছগাছালিগুলো প্রকৃতির তপ্ত হাওয়ায় ঘাড় বাঁকিয়ে দোদুল্যমান। পুরো ক্যাম্পাস জুড়ে যে যার কাজে ব্যস্ত থাকার ভাবভঙ্গি দেখালেও ঠিকই আড়ালে আড়ালে আমায় নিয়ে কানাঘুষায় মুখরিত করছে নিজেদের আড্ডামহল। পাশ কাটিয়ে চলা শিক্ষার্থীরা দেখেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে হেসে চলেছে। একবারের বেশি দুবার তাকালেই যে তাদেরও নাম ক্রিমিনালদের খাতায় উঠে যাবে এও স্পষ্ট। এই খোলামেলা পরিবেশেও দম আটকে রাখা আমি অবশেষে পুরো 100খানা থাপ্পড় গিলে নিয়ে স্বস্তির শ্বাস ফেললাম। নিজের টমেটো মার্কা গালদুটোয় হাত বুলাতে বুলাতে ঠোঁট উল্টে রাত্রির দিকে তাকালাম ইশারার আভাসে। রাত্রির চোখে মুখে আমার কষ্টের তুলনায় সোকোল্ড স্টার নিবিড়ের অটোগ্রাফ না পাবার হতাশার ছাপি বেশি। তখন আবারও খাতা কলম বের করতে নিতেই রাত্রিকে থামিয়ে দেন উনি। দুহাতে ভাঁজ করে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলেন, ভার্সিটিতে আমি জাস্ট একজন স্টুডেন্ট মাত্র, এন্ড অলসো তোমাদের সিনিয়র। আদার্স পরিচয় ক্যাম্পাসের বাহিরে। এখন এসব নয়। তোমরা নিউ কামার, মেইবি অনেকেই আমার সিস্টেম জানো না। কয়েকদিন ক্লাস করো, পরিবেশ পরিস্থিতি দেখো, দেন বুঝবে নিশ্চয়। এ কথা শোনার পর রাত্রির ক্ষুদ্র হৃদয়টা যেন অতিমাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। অথচ এদিকে যে তাহার বেষ্টকে চরচাপড়ের বিশ্রী এক শাস্তি দিয়েছেন উনি, তাতে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ ছিল না তার। নিবিড় ভাইয়া এতক্ষণ যাবৎ কারো সাথে হয়তো ফোনে কথা বলছিলেন। এদিকে যে আমার 100খানা থাপ্পড় খাওয়া সারা, তাতে কোনো হেলদোলি নেই উনার। মেজাজটা ক্রমশই বিশ্রী পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমার। উনার সাথে থাকা 23টি ছেলে যারা এতক্ষণ যাবৎ আমায় শাস্তি দিতে চরমভাবে উৎসাহিত করবার দায়িত্বে নিয়োজিত ছিল, তারাও চুপচাপ শটান হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিজ থেকে ডাকতেও ইচ্ছে হচ্ছে না ব্যাটাকে। তবু উপায় নেই। রাত্রি আমার থেকে প্রায় 4 হাত দূরে দাঁড়িয়ে। সেই হিসেবে ওকে ডাকতে গেলে নিবিড় ভাইয়ার কান টপকে ডাকাতে হবে, তা স্বাভাবিক। তাই আর 7-5 না ভেবেই মনোবল স্থির করে হাঁক ছাড়লাম আমি, এই এমই সাদাথুককু নিবিড় ভাইয়া। নিবিড় ভাইয়া কান থেকে ফোনটা নামিয়ে তৎক্ষণাৎ কপালে ভাঁজ ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমি হাতের ইশারায় বোঝালাম পুরো 100খানা থাপ্পড় খেয়ে পেট ফুলানো হয়ে গিয়েছে আমার। যারা, আই উইল কল ইউ লেটার, ওকে। ফোনের ওপাশের ব্যক্তিটিকে একথা বলেই ফোন কাটলেন উনি। দুধাপ এগিয়ে এসে পকেটে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বললেন, নাও লিভ, এন্ড ইটস লাস্ট ওয়ার্নিং, ভালো হয়ে যাও। নয়তো কপালে খুব বেশি ভালো দিন নেই তোমার, কথাটা যেন মাথায় থাকে। বলেই শার্টের হাতা গোটাতে গোটাতে উল্টোদিকে ফিরলেন উনি। আবারও কিছু মনে পড়ায় চোখে সানগ্লাস পরে নিয়ে নিজের সিল্কি চুলগুলোর মাঝে হাত চালাতে চালাতে বললেন, এন্ড ওয়ান মোর থিং, নাম কি তোমার? আমি চোখমুখ কুঁচকে অনিচ্ছা সত্ত্বেও জবাব দিলাম, জি, আয়ানা জাহান অনন্যা। ফার্স্ট ইয়ার কোনো ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। আমার ছোট্ট করে দেওয়া জবাবে মৃদু হাসলেন উনি। উল্টো দিকে ফিরে পকেট থেকে মাস্ক বের করে পড়তে পড়তে অন্য ছেলেগুলোর উদ্দেশ্যে বললেন, শুভ, ওর নামটা মার্ক করে রাখো লিস্টে। আর রাহিত সিনান গ্যারেজ থেকে গাড়ি বের কর। তোমাদের যারা ম্যামের সাথে যেই পার্সোনাল মিটিংটা ফিক্সড করা ছিল, ওটা অ্যাটেন্ড করব, ফাস্ট।
রেগেমেগে বাড়ি ফিরেই সোফায় সজোরে লাথি মেরে চেঁচিয়ে উঠলাম আমি। তখনকার কেয়ারলেস ভাব জমিয়ে ফ্রেন্ডশিপ ভুলে যাওয়া রাত্রিও মেসে না গিয়ে ক্ষমা চাইতে এসেছে আমার পিছু পিছু। খুশি খুশি ভাব নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হওয়া আমিকে এভাবে লালনীল বেগুনি টাইপ মুখ করে বাসায় ফিরতে দেখে চিন্তিত হলেন মা জননী। হাতে থাকা খুন্তি কিচেনেই ফেলে বেরিয়ে এলেন কপালের ঘাম মুছতে মুছতে। আব্বু সোফার এক কোনায় বসে নিউজপেপারে মুখ গুজেছিলেন। অর্ধেক খালি করা চায়ের কাপটা অধৈর্য হয়ে টেবিলে রেখে আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, আরে আয়ু, কি হয়েছে তোর মা? এরকম বিহেভ করছিস কেন? ভার্সিটিতে কিছু হয়েছে। আব্বুর সাথে গলা মিলিয়ে আম্মু আমায় ঝাঁকালেন, উদ্বিগ্ন গলায় বললেন, ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরুন কি মেজাজটাও গরম হয়ে গিয়েছে তোর? রাত্রি, কি হয়েছে বলো তো? রাত্রি আমার দিকে ভয়ার্ত চোখে তাকালো। আমি চোখের ইশারায় চুপ থাকতে বলতেই আমতা আমতা করে কিছু একটা মিথ্যে সাজাবার পরিকল্পনায় পতিত হল অগত্যাই। তবে খুব বেশি ভাবতে হল না তাকে। তার আগেই সোফায় গা এলিয়ে দিয়ে বললাম, আর বলো না, রিকশাওয়ালাগুলোও না হয়েছে এক একটা। এখান থেকে এইটুকু ২০ টাকা ভাড়া আর চাইছে কত যেন? কত? ৫০ টাকা। আব্বু আম্মু দুজনেই হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তুই হয়তো নতুন, বুঝতে পেরে বোকা বানাতে চেয়েছিল। আমিও হেসে ভাব জমালাম। আমার অলসের ঢেকি ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই আম্মু জানালো ভাইয়া ফেরেনি এখনো। রুশো ভাইয়া খালামুনিদের ওখান থেকে ফিরে শাওয়ার নিতে ঢুকেছে। এই ফাঁকে রাত্রিকে খেতে বসালেন আম্মু। আমি গোসল করে খেয়ে নেব বাহানা জুড়ে দিয়ে আপাতত নিজের গালে নিজেই চড় মারা হাত দুটো দ্বারাই খাবার খাওয়ার অপমান ক্ষণিকের জন্য হলেও লুকোলাম। রাত্রি কোনোরকমে চটজলদি খেয়ে উঠে দাঁড়াল। আমার কাছে আবারও বার কয়েক ক্ষমা চেয়ে নিয়ে বিদায় জানাতেই ঠোঁট বাঁকালাম আমি। ভেঙচি কেটে বললাম, তোর মতো বেষ্টু যেন আমার প্রতিটি শত্রুর হয়। রাত্রি কাদো কাদো মুখ করে তাকাল। তার চোখে মুখে অনুশোচনা স্পষ্ট দেখে আর রাগ দেখিয়ে থাকতে পারলাম না আমি। চাল এবারের মতো মাফ করে দিলাম, বাট নেক্সট টাইম। আচ্ছা বাবা হয়েছে, এই আমি কান ধরে সরি বলছি, নাক ধরে করছি প্রমিজ। আর এরকম করব না। এবার তো অন্তত হাস। আমি মুচকি হেসে গলা মেলালাম। রাত্রির বিদায় জানিয়ে সোফায় আবারও গা এলিয়ে দিলাম। খিটখিটে মেজাজটা ঠান্ডা করতে হবে আমার। আল্লাহ না করুক যেন তৃতীয়বার সাদা বিলাইটার মুখও দর্শন করতে না হয় আমার। নিজের লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে ঘোরাতে ঘোরাতে বাগানের চওড়া পথে ধাপ ফেলে এগিয়ে চলছিল রাত্রি। গুনগুনিয়ে গাওয়া সুরে মুখ বাজছিল তার কুমার শানুর গান। এমন সুখকর পরিবেশে হঠাৎ করেই আকাশ থেকে কোনো কিছু মাথার ওপর ঠাস করে পড়তেই থমকে দাঁড়াল সে। ওদিকে ছাদে নিজের ভেজা কাপড়গুলো নাড়তে এবং শুকনো কাপড়গুলো তুলতে উঠেছিল রুশো। ক্লিপের সাথে বিশ্রীভাবে আন্ডারওয়্যারটা ফেঁসে যাওয়ায় এতক্ষণ যাবৎ তার বিরুদ্ধেই যুদ্ধে নেমেছিল সে। আন্ডারওয়্যারটা প্রায় ক্লিপ থেকে ছুটিয়ে নিতেই নিজের প্রতি প্রাউড ফিল করছিল। এমন সময় দমকা হাওয়ায় তা আলগাভাবে ধরে রাখার দরুন হাত ফসকে উড়ে যায় তার। তবে আন্ডারওয়্যারের তো আর পাখিদের ওপর পাখনা নেই, তাই আকাশে উড়ে যাবার বদলে ছাদ থেকে নিচে এক অনাকাঙ্ক্ষিত মানুষের মাথার ওপরই ল্যান্ড করে বসে সে। রুশো নিচে তাকিয়ে ওহ নো বলেই বিস্ময় চোখ বড় বড় করে মুখে দুহাত চেপে ধরল। রাত্রির তীক্ষ্ণ চোখে লাভার ঝলকানি। তার মাথায় নিজের হোয়াইট কালারের আন্ডিটাকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখে চোখ মুখে ঘূর্ণিঝড় এসে সা সা করে বইতে শুরু করেছে রুশোর। এই মুহূর্তে ফান্দে পড়িয়ে বগা কান্দেরে গানটা খুব করে মনে পড়ছে তার। মান ইজ্জত যেটুকু ছিল তা বিনা ওয়াশিং পাউডার ছাড়াই হাওয়ায় মিলিয়ে যাওয়ায় হতাশ কণ্ঠে সে বলল,
হায় আমার উড়ন্ত চাটদি, তুই কেন ভুলভাল জায়গায় ল্যান্ড করতি? ছাদের এক কোনায় চুপটি করে বসে ফর্সা ত্বকের মাঝে জলজান্ত টমেটো নিয়ে পর্যবেক্ষণে নেমেছি আমি। ব্যস্ততম প্রহরখানি চরম বিরক্তির পর্যায়ে নিয়ে চলেছে কারো হাসির তীব্র আওয়াজ। রুশো ভাইয়ার থমথমে মুখে হতাশার চূড়ান্ত পরিহাস। সরু চোখ দুটোয় হাজারো অভিযোগের ছড়াছড়ি। তবু বর্তমানে চুপিসারেই তার বসবাস। প্রায় 10 মিনিট যাবৎ ম্যাসাজ করে অবশেষে হাতে থাকা আইসবেগটা নামিয়ে টুলের ওপর রাখলাম আমি। রুশো ভাইয়ার লাল টকটকে নাকটা যতবারই নজরে পড়ছে ততবারই ভেতরে ভেতরে টমেটো শব্দটিরই আলোড়ন হয়ে চলেছে আমার। অগ্নি ভাইয়া এখনও ননস্টপ হেসে চলেছে। ঠিক কি কাহিনী হয়েছে তা এখন পর্যন্ত অজানা হলেও খুব একটা সুবিধের কাণ্ড যে রুশো ভাইয়া ঘটায়নি তা স্পষ্ট ভীষণ। রাত্রির হাতের সুপার পাঞ্চ খেয়ে নাক টমেটো বানানো মার্কা ঠিক কোনো অঘটন ঘটিয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক পর্যায়ে হাসি থামিয়ে খানিক দম নিল অগ্নি ভাইয়া। ঠোঁট চেপে হাসিটা দমিয়ে রাখবার তাগিদে দৃষ্টি রুশো ভাইয়ার ঠোঁট উল্টে রাখা অসহায় ফেস থেকে সরিয়ে অন্যদিকে নিক্ষেপ করে বসল সে। বার কয়েক গলা খাকারি দিয়ে বলল, জানি যা করেছিস তা মোটেও ভালো করিসনি, বাট কি করেছিস সেটা এখন সাফ সাফ বলে ফেল। হুহুত কিউরিওসিটি থামায় রাখছি, আর না। রুশো ভাইয়া নিজের উল্টে রাখা ঠোঁটটা আরো দ্বিগুণ পরিসরে ফুলিয়ে হাফ ছাড়ল। একবার আমার দিকে অতঃপর আবারও অগ্নি ভাইয়ার পানে করুণ চোখে চেয়ে বলল, বলবো বাট ছুটকি আছে ব্রো। সো হোয়াট? ছুটকি আছে তো কি গেছে? একটা চুটকি বাজিয়ে বলে ফেল বাপ। বাইদা ওই অনুর ফ্রেন্ডের সাথে আবার প্রাঙ্ক করতে যাসনি তো? রুশো ভাইয়া চোখমুখ কুঁচকে তীব্র প্রতিবাদ জানিয়ে না শব্দটি উচ্চারণ করে বসল। অগ্নি ভাইয়া ভ্রু বাঁকিয়ে, তো? বলতেই এক তীব্র শ্বাস টেনে আহত কণ্ঠে বলে উঠল, আমার চাটদিয়াই মিন আন্ডি ছাদ থেকে হাত ফসকে উড়ে গিয়ে ভুলভাল জায়গায় ল্যান্ডিং করে বসলে তাতে আমার কি দোষ ব্রো? মুহূর্তেই লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট চেপে উল্টোদিকে ফিরলাম আমি। অগ্নি ভাইয়ার মুখের ভাবমূর্তি ঠিক স্পষ্ট রূপে বোঝা হয়ে উঠল না। আগের মতোই দেয়ালে ঠেস দিয়ে বসা অবস্থায় ভাইয়া বলল, ইউ মিন তোর আন্ডু সরি মানে আন্ডি ওরফে চাটদি রাত্রির ওপর গিয়ে ল্যান্ড করে বসেছিল? আর চাটদির পাইলটেরা বুঝি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? না, এ তো মানা যায় না। এ তো রীতিমতো অন্যায়। এতক্ষণে বুঝলাম অগ্নি ভাইয়ার নিরলস ভাবমূর্তির প্রকৃত উদ্দেশ্যটা। হাসির ওপর হোলকিউব করবার তাগিদে ঝড়ের পূর্বে থমথমে পরিবেশ সৃষ্টির মতোই নীরবতা পালনের পর হঠাৎ করেই যে হাসির বন্যা বইয়ে বান বানিয়ে ফেলা হবে তা এবার স্পষ্ট বোধগম্য হল আমার। সাথে পেট ফাটা হাসির কড়া নাড়ার অনুভূতিও হল পেটে। এখন শুধু ঠোঁট চেপে রাখা দৃঢ়বল খানি ফুরবল হবার অপেক্ষায়। এরপর যা হবে তা রুশো ভাইয়া কিংবা আমার পেট, দুজনের কারো জন্যই মঙ্গলকর হবে না ঠিক। রুশো ভাইয়া কিছুক্ষণ বোকার মতো চেয়ে থেকে অগ্নি ভাইয়ার বলা কথাটার অর্থ নিজ মনেই বুঝবার চেষ্টা চালাল। ভাইয়া যে তার আন্ডারওয়্যারটাকে প্লেনের সাথে তুলনা করে মজা নিয়েছে ব্যাপারখানা বুঝতে পেরেই চোখ বড় বড় করে ঠোঁট কুঁচকাল সে। অগ্নি ভাইয়া এতক্ষণে হাসতে হাসতে দেয়াল ছেড়ে মেঝেতেই শুয়ে পড়েছে প্রায়। হয়তো আমার মতো ভাইয়ারও চোখের সামনে বারবার রাত্রির উঠে এসে সোজা রুশো ভাইয়া নাকে ঘুষি মেরে দেওয়ার মর্মান্তিক দৃশ্যটিই ফুটে উঠছে, যার দরুন হাসির পরিমাণ কমার বদলে বেজায় বেড়ে গিয়েছে তার। রুশো ভাইয়া আমাদের দুভাই বোনকে এভাবে গলা মিলিয়ে হাসতে দেখে আফসোসের সাগরে ডুব দিল। মিনমিন করে ভাইয়ার উদ্দেশ্যে বলল, আর 2 মিনিট লেট করে কেন এলে না ব্রো? না হয় শুধু লাল হয়ে যাওয়া নাকুটাই দেখতে, কে লাল বানালো না দেখলে কি লাঞ্চ একেবারেই হজম হতো না? একদম না। আবারও ফ্লোরে গড়াগড়ি খাওয়ায় মত্ত হল অগ্নি ভাইয়া।
আমি কিছুক্ষণ মনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ভেতরেই চেপে রাখা হাসিগুলোর বিস্ফোরণ ঘটালাম। হাসি থামিয়ে পরিস্থিতির সামাল দিতে বললাম, টমেটো ভাইয়া থুককু রুশো ভাইয়া, চোচলো লাঞ্চ করতে হবে তো। শুধু টমেটো নিয়ে পড়ে থাকলেই চলবে? চলো চলো। রুশো ভাইয়া চোখমুখ কুঁচকে ঠোঁট উল্টালো। কাদো কাদো মুখ করে বলল, ছুটকি তুইও। আবারও ফিক করে হেসে ফেললাম আমি। রুশো ভাইয়া ঠোঁট ফুলিয়ে ফ্লোরে ধুলোয় গড়াগড়ি খাওয়া নিজের আন্ডারওয়ারটার দিকে করুণ চোখে তাকালো। রাত্রির রেগেমেগে ছাদে উঠে এসে ঘুষি মারবার পূর্ব মুহূর্তে বলা বাক্যটি আবারও বেজে উঠল মনে। জায়গার জিনিস জায়গায় না থেকে মাথায় উঠলে আমার হাতের জায়গায় থাকত না ধলা ইন্দুরের ৩ নম্বর বাচ্চা। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। কানে হেডফোন গুজে গুনগুন করে গানের প্রথম অংশ আওড়ে চলছিল নিত্য। বারান্দার ধারে রকিং চেয়ারটা এলিয়ে রাখা শরীরটা ভীষণ ফুরফুরে লাগছে তার। লম্বা চুলগুলো মেঝে অবধি ছড়িয়ে আছে। কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলাও থেকে থেকেই উড়ে পুরো মুখ জুড়ে বিচরণ করছে। ঈশ্বর, এই ভ্যাপসা গরমের তপ্ত বাতাসটাও ভীষণ কি মিষ্টি লাগছে তার। শিরা উপশিরায় বইছে এক শীতলতায় সিক্ত স্রোত। কি আছে এই কণ্ঠে? কেন এত টানে তাকে মানুষটার মধুর গলার আওয়াজ? জানা নেই নিত্যর। অদ্ভুত এক কারণে মানুষটির গলায় মুখরিত গান, সুশ্রাব্য সুর কিংবা মধুময় কিছু বার্তা সবেতেই প্রশান্তি খুঁজে পায় সে। চরম বিব্রতকর পরিস্থিতিতেও তার গলার একটি মাত্র বয়ানই মনটা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট নিত্যর। নিত্য রকিং চেয়ার থেকে অলসতায় ভরা শরীরটা টেনে তুলল। ফোনটা হাতে নিয়ে চিন্তিত ভঙ্গিতে চোখ বুলাল। এখন সময় ৩:16। এখনো ভাই আসছে না কেন? ব্যাপারটা নিয়ে কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফুটে উঠল তার। ব্যস্ত মানুষ, দেরি হতেই পারে, কিন্তু প্রশ্নটা অন্য কিছু নিয়ে। ভাইটা দুপুরে লাঞ্চ করেছে তো? গরম গরম খাবারগুলো যে জুড়িয়ে পানি হবার উপক্রম। যদি না খেয়েই থাকে তবে ফিরে কি ঠান্ডা খাবারগুলোই জুটবে কপালে? এসব ভাবতে ভাবতেই অনিচ্ছা সত্ত্বেও গানটা বন্ধ করল নিত্য। এমন সময়ই গেইটে খট করে আওয়াজ হল। নিত্য কান খাড়া করে দুধাপ এগোতেই দরজাটা বেশ শব্দ করে লাগিয়ে সোজা সোফায় এসেই ক্লান্ত শরীরটা ছুঁড়ে মারল নিবিড়। কপাল বেয়ে টপটপ করে পড়ছে ঘাম। সচরাচর ফ্রেশ না হয়ে সোফায় কিংবা বিছানায় বসার অভ্যেস নেই তার। আজ হঠাৎ ভাইয়ের ভিন্নধর্মী আচরণ দেখে ভ্রু কুঁচকাল নিত্য। নিবিড়ের পাশে চুপটি বসে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? তুই এভাবে হাঁপিয়ে এলি কোথায় থেকে? নিবিড় ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বোনের দিকে তাকাল। আবারও বার কয়েক তীব্র শ্বাস টেনে হাফ ছেড়ে বলল, বুঝলি নিত্য, লাইফটা আর জীবন নেই। জীবনটা হয়ে দাঁড়িয়েছে তেজপাতা। আবার তেজপাতার রয়েছে বহুরকম ব্যবহার। তেজপাতাটা যদিও ঠিক ছিল কিন্তু বাঁধল আরেক বিপত্তি। তেজপাতার রূপ বদলে হলো মশলা। আর এই মশলা ব্যবহার করে মানুষ কি বানাচ্ছে জানিস? কি? হালুয়া। নিত্য পূর্বের তুলনায় দ্বিগুণ হারে ভ্রু কুঁচকাল। কথাটার আগামাথা কিছুই বুঝতে না পেরে আবারও প্রশ্ন ছুড়ল, মানে কি? কিছুই তো বুঝলাম না ভাইয়া। নিবিড় শীতল চোখে তাকাল, ক্লান্ত গলায় বলল, ঠিক বুঝবি না, বোঝার কথাও না। আর বুঝবি না বলেই বোঝাতে চাইছি, লাইফ মিনস এন এক্সেপশনাল হালুয়া। নিত্য বেকুব সেজে বোকা চোখে তাকাল।
ভাইকে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জটিলতম সমীকরণ বলে মনে হচ্ছে তার। যেই সমীকরণ নিজে থেকেই সমাধান খানা বলে দিলেও উত্তর মেলাতে পারছে না সে। নিত্যকে এভাবে বোকা বোকা ফেস বানিয়ে নিজের দিকে চেয়ে থাকতে দেখে উঠে বসল নিবিড়। জুতোর ফিতা খুলতে খুলতে বলল, হয়েছে, নিজের ব্রেইনে আর এত চাপ দেবার দরকার নেই। খেয়েছিস? নিত্য উত্তর দিল না। পুনরায় ভাইয়ের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ক্লিয়ার করে বল না ভাইয়া, কি হয়েছে আবার? নিবিড় জুতো জোড়া খুলে সোজা হয়ে বসল। এসির টেম্পারেচার আরও কিছু কমিয়ে বলল, এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যান ফলোয়ার প্লাস মিডিয়া, এদের কি কোনোই সেন্স নেই? একটা মানুষ হতে পারে সেলিব্রিটি, সুপারস্টার, বাট একটা নিজস্ব পার্সোনাল প্রাইভেসি তো থাকবে নাকি? মিডিয়াদের যদিও অনেক বলে সামলে নিয়েছি আমি। ওরা জানে আমার লাইফস্টাইল কেমন। দোটস হয়, যখন তখন যেখানে সেখানে দেখলেও হামলে পড়তে দুবার ভাবে বাট এই মহিলাগুলো। মানে আমাকে কি আলু বলে হয়, যে যখন ইচ্ছে তখন ভর্তা বানাতে চলে আসবে? নিত্য গোলগাল চোখ করে তাকালো ভাইয়ের গায়ে, মাথায় হাত বুলিয়ে দুষ্টুমির ছলে বলল, এমা, কি বলছিস তুই ভাইয়া? শেষ মেয়ে শান্তিগুলো কিনা তোকে ভর্তা বানিয়ে ছাড়ল? নিবিড় সরু চোখে তাকালো বোনের পানে। নিত্য ঠোঁট চেপে হেসে বলল, আচ্ছা আচ্ছা সরি, তা কোথায় আলুর ভর্তা বানাতে এসেছিল মহিলারা? যারা সুপারমার্কেটের পাশে রেস্টুরেন্টে ডেকেছিল, কি সব মডেলিংয়ে অ্যাটেন্ড করতে বলছে আমায়। এতবার বারণ করলাম তাও তার একই কথা। ও মডেলিং করছে করুক, আমাকে কেন করতে হবে? স্ট্রেঞ্জ। যারা নামটা কানে অবধি পৌঁছতেই চোখমুখ কুঁচকে ঠোঁট ফোলালো নিত্য। চাপা গলায় মিনমিন করে বলল, পেত্তান্নি একটা। কিছু বললি নিত্য? আবনা না কিছু না। এই ওয়েট ওয়েট ভাইয়া, তোর গালে কিসের দাগ এটা? দেখি দেখি, ওমা, এ তো কারো আঙুলের ছাপ বলে মনে হচ্ছে। নিবিড় তৎক্ষণাৎ গালে বা হাত চেপে ধরল। কপালে ভাঁজ ফেলে মুখ ঘুরিয়ে দাগটা আড়াল করবার উদ্দেশ্যে বলল, আহ নিত্য, তুইও না অন্য কারো হাত হতে যাবে কেন? আমারই হাতের ছাপ। অনেকক্ষণ একইভাবে গালে হাত রেখে বসেছিলাম, তাই আর কি ছাপ বসে গেছে মেবি। নিত্য গোয়েন্দা গোয়েন্দা ভাব নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। গম্ভীর গলায় জেরা করবার উদ্দেশ্যে বলল, আমার থেকে মিথ্যে বলে তুই পার পাবি নাকি ভাইয়া? তোর কি মনে হয় আমি বোকা? ওটা তোর হাতের ছাপ হলে দাগটা লুকোতে যে চোরের মতো হাত দিয়ে ঢাকতি না, তা কি আমি বুঝব না ভেবেছিস? এখন সোজাসাপটা বলতো, এই মারাত্মক সাহসিকতার কাজখানা কোনো লিজেন্ড সম্পাদন করেছে। ট্রাস্ট মি, আমি তাকে বাটুল দিয়ে নোবল ছুঁড়ে মারব। নিবিড় ভ্যাবাচ্যাকা খেয়ে শুকনো কাশিতে ভেঙে পড়ল। নিত্য চটজলদি টেবিল থেকে স্বচ্ছ পানি ভর্তি গ্লাস এগিয়ে দিতেই ঢকঢক করে পুরো গ্লাস ফিনিশ করে হাফ ছাড়ল সে। নিত্যর ভাবমূর্তিতে এখনও আগের মতোই কিউরিওসিটির ছোঁয়া। প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিলে যে তার থেকে পার পাওয়া সম্ভব নয় তা বুঝেই দীর্ঘশ্বাস ফেলল সে। নিবিড়ের নরম ভঙ্গিমা দেখে উদ্বিগ্ন চোখে চেয়ে নড়েচড়ে বসল নিত্য। নিবিড় বলতে শুরু করল, ভার্সিটিতে একটা স্টুপিড মার্কা মেয়ে অ্যাডমিট হয়েছে বুঝলি। তোর মনে আছে ওই দিন ঢাকা থেকে শো শেষে ফেরার পথে একটা মেয়ে আমার জ্যাকেটের ওপর। পুরোটা শেষ হবার আগেই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল নিত্য, যার অর্থ শুধু মনে নেই, একদম এ টু জেড মুখস্থ আছে তার। নিবিড় আবারও বলতে শুরু করল, ইয়া,
ওই মেয়েটাই দেখি আজ আমাদের ভার্সিটির একজন নিউ কামার হয়ে এসেছে। তো যাই হোক, তাতে কোনো প্রবলেম নেই আমার। এত বড় একটা ক্যাম্পাসে ওর মতো আরও হাজার হাজার মেন্টাল থাকলেও কোনো কেয়ার করি না আমি। বাট শি ইজ টোটালি অন্য লেভেলের স্টুপিড ম্যান। মানে আজ যখন ফুল দিয়ে জুনিয়রদের ওয়েলকাম করার প্রোগ্রাম চলছিল, তখন হঠাৎ করেই কোথায় থেকে যেন উদয় হয়ে সোজা গালের ওপর ঠাস করে চড় মেরে বসল মেয়েটা। দেন ভুল করে মেরেছে বুঝতে পেরে কি যুক্তি দাঁড় করালো জানিস? কি? এই যে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, গালে নাকি এডিস মশা বসেছিল আমার, দ্যাটস হোয়াই তিনি মানব দরদি হয়ে মশাটাকে মারতে যেয়ে সোজা আমার গালে মেরে দিয়েছে। নিত্য মুখ ফুলিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। তীব্র হাসিটা গিলে নেবার চেষ্টা চালানোর মাঝেই নিবিড় কপালে বিরক্তির ভাঁজ তীব্রভাবে প্রকট করে বলল, লাইক সিরিয়াসলি? মানে ভাবা যায় কি যুক্তি দাঁড় করিয়েছে স্টুপিডটা? আমিও কি ছাড় দেওয়ার পাত্র নাকি? দিয়েছি ওর ধাঁচেরই পানিশমেন্ট। নিজের হাত দিয়েই নিজের গালে পুরো 100টা থাপ্পড় মারবার শাস্তি দিয়েছি ওকে। বেশ ভালো করেই বুঝেছে সাদমান শাহরিয়ার নিবিড়ের সাথে লাগার মজা। কথাটা ঠিকঠাকভাবে শেষ করবার মুহূর্তেই নিত্যর পেট ফাটা হাসির শব্দে ভরকে গেল নিবিড়। অতঃপর তার হাসির কারণ আন্দাজ করতে পেরে নিজেই অবাক হল নিজের ওপর। কোনো মেয়েকে নিয়ে জীবনে এই প্রথম এতগুলা বাক্য আওড়েছে সে। যারাকে নিয়েও হয়তো এতটা ভাবেনি, কিংবা তাকে নিয়ে এত অভিযোগ হোক কিংবা হোক তার ব্যাপারে আলোচনা, কোনোটাতেই অহেতুক সময় অপচয় করেনি সে। তবে দুদিনের পরিচয়ের মেয়েটাকে নিয়ে এত ভাবতে হচ্ছে কেন তাকে? নিবিড় ঠোঁট বাঁকিয়ে প্রসঙ্গ এড়িয়ে যাবার উদ্দেশ্যে উঠে দাঁড়াল। বড় বড় ধাপ ফেলে যেতে যেতে বলল, নিত্য, খেতে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিত্য বেশ ভালো করেই বুঝল তার ভাইয়ের এরকম চোরের মতো পালাতে চাইছে। বনের থেকে মুখ লুকোতেই বর্তমানে দেখানো হচ্ছে অপ্রাসঙ্গিক ব্যস্ততা। ফলস্বরূপ হাসতে হাসতে সেও পাছে জবাব দিল, ভাইয়া, তুই কিন্তু মেয়েটাকে পানিশমেন্টটা দিয়ে বড্ড ভুল করেছিস। এত বড় একখানা সাহসিকতার পরিচয় দেবার জন্য আমি তাকে একটা নয়, পুরো দুটো নোবেল ছুঁড়ে মারতাম। সিরিয়াসলি? চলবে?